রক ক্লাইম্বিং বা শিলা আরোহণের কথা ভাবলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? সাধারণত শারীরিক শক্তির এক চূড়ান্ত পরীক্ষা, মানে শুধু বাহুর জোরে নিজেকে পাথরের দেয়াল বেয়ে উপরে টেনে তোলার একটা দৃশ্য। কিন্তু আসল রহস্যটা যদি শুধু শক্তি না হয়ে শিলার সাথে এক ধরনের নিয়ন্ত্রিত ভারসাম্যের হয়, আমাদের হাতে আজকে যে নোটগুলো আছে তার শিরোনাম শিলায় দক্ষ আরোহণের মূলনীতি। আমাদের আজকের লক্ষ্য হলো এই নোটগুলো ঘেঁটে সেই কৌশলগুলো বের করে আনা, যা আরোহণকে কেবল সম্ভবই করে না, বরং আরও নিরাপদ, আনন্দদায়ক আর আর কম ক্লান্তিকর করে তোলে। ঠিক, এটা অনেকটা একজন অনভিজ্ঞ আরোহীর দক্ষ হয়ে ওঠার একটা রোড ম্যাপের মতো। হ্যাঁ, আমরা দেখব কিভাবে একজন আরোহী প্রথমে দেয়ালে ঠিকভাবে পা ফেলতে শেখে, তারপর থামতে শেখে এবং শেষে দেয়ালের ওপর প্রায় নাচতে শুরু করে। একদম ঠিক। আর এই রোড ম্যাপের সবচেয়ে মজার দিকটা হলো এটা কিন্তু পেশির চেয়ে মস্তিষ্কের ওপর বেশি জোর দেয়। লক্ষ্যটা কেবল চূড়ায় পৌঁছানো নয়, বরং কিভাবে কম শক্তি খরচ করে বুদ্ধিমত্তার সাথে পুরো পথটা পাড়ি দেয়া যায় সেটাই আসল। উৎসের মূল কথাটা হলো আরোহণে দক্ষতা মানে নিরাপত্তা আর সহনশীলতা দুটোই। আর এই দুটোরই ভিত্তি হলো কৌশল, নিছক জোর নয়। আচ্ছা, তাহলে এই রোডম্যাপের প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। উৎসের প্রথম এবং সবচেয়ে মৌলিক যে বিষয়টা, সেটা হলো ওপরে ওঠার কৌশল। আর এখানেই প্রথম চমকটা আমি পেয়েছি। কি সেটা? নোটগুলোতে স্পষ্ট করে বলা আছে আরোহণের সময় বাহুর চেয়ে পায়ের ব্যবহার বেশি জরুরি। মানে হাত দিয়ে টানার বদলে পা দিয়ে ঠেলে ওঠার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সাধারণ ধারণার ঠিক উল্টো। আমরা তো ভাবি ক্লাইম্বিং মানেই হাতের জোর, একটা পুল আপ প্রতিযোগিতা। আর এটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণা। আমাদের চোখ সবসময় আরোহীর হাতের দিকে যায়, কিন্তু আসল কাজটা হয় পায়ে। তাই? হ্যাঁ, এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। আমাদের শরীরে সবচেয়ে বড় আর শক্তিশালী পেশিগুলো কোথায় থাকে? পায়ে আর নিতম্বে। তাই শরীরের উপরের অংশের, মানে ওই ছোট পেশিগুলোর উপর নির্ভর করার চেয়ে পা ব্যবহার করা অনেক বেশি শক্তিসাশ্রয়ী। ও আচ্ছা। যখন একজন আরোহী পা দিয়ে শরীরকে ঠেলে তোলেন, তখন তিনি আসলে শরীরের সবচেয়ে বড় ইঞ্জিনটাকে কাজে লাগান। এতে হাতের পেশিগুলো অনেক দেরিতে ক্লান্ত হয়। তার মানে ব্যাপারটা অনেকটা অদৃশ্য এক সিঁড়ি বেয়ে ওঠার মতো। ঠিক। হাতগুলো শুধু ভারসাম্য রাখার জন্য, কিন্তু আসল ধাক্কাটা আসছে পা থেকে। নোটগুলোতে আরও একটা অদ্ভুত কথা বলা হয়েছে। দেয়ালের কাছাকাছি কোমর রাখতে হবে। হ্যাঁ, এর মানে কি শরীরটাকে প্রায় দেয়ালের সাথে চেপে ধরতে হবে? ঠিক ধরেছেন, এটা ভারসাম্যের জন্য খুবই জরুরি। দেখুন, পদার্থবিদ্যার সহজ নিয়ম। আপনার শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র, যা সাধারণত কোমরের কাছে থাকে, সেটা দেয়ালের যত কাছে থাকবে আপনার ভারসাম্য তত স্থিতিশীল হবে। কোমর দেয়াল থেকে দূরে সরে গেলেই আপনাকে হাত দিয়ে আরও জোরে আঁকড়ে ধরতে হবে, মানে ভারসাম্য রক্ষার জন্য। আর তাতেই শক্তি নষ্ট হবে। তার মানে দেয়ালের কাছাকাছি থাকা মানে মাধ্যাকর্ষণকে নিজের পক্ষে ব্যবহার করা। একদম, বিপক্ষে নয়। দারুণ ব্যাপার। তার মানে পা দিয়ে ধাক্কা দেওয়া আর কোমরকে দেওয়ালের কাছে রাখা, এই দুটো হলো মূল ভিত্তি। আমি এখানে আরও একটা নিয়ম দেখছি, 3 বিন্দু সংস্পর্শ বা 3 পয়েন্টস অফ কন্ট্যাক্ট। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো মুহূর্তে শরীরের 4টে অঙ্গের মধ্যে 3টি, 2টো পা ও একটি হাত বা 2টো হাত ও একটি পা শিলার সংস্পর্শে থাকবে। তার মানে একবারে শুধু একটা হাত বা একটা পা নাড়ানো যাবে। এটা কি সবসময় মেনে চলা সম্ভব? দক্ষ আরোহীরা এটাকে প্রায় নিয়তির মতো মেনে চলেন। এটা অনেকটা ক্যামেরার ট্রাইপডের মতো। ও 3টে পা থাকলে যেমন ক্যামেরা স্থিতিশীল থাকে, এখানেও ঠিক তাই। যখনই আপনি দুটো অঙ্গ একসাথে নাড়াবেন, আপনার ভিত্তি দুর্বল হয়ে যাবে এবং পড়ে যাওয়ার ঝুঁকি বাড়বে। আচ্ছা। আর এই নিয়মের সাথে আরও একটা ক্রম জড়িত, যার নোটগুলোতে উল্লেখ করা হয়েছে, আর যেটা আপনার কাছে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, আমি ক্রমটা লক্ষ্য করেছি। বলা হয়েছে প্রথমে স্থিতিশীল পা রাখার জায়গা বা ফুটহোল্ড খুঁজে নিতে হবে, তারপর হাতের অবস্থান বা হ্যান্ডহোল্ড ঠিক করতে হবে। আমাদের সহজাত প্রবৃত্তিতে হলো আগে হাত দিয়ে কিছু একটা ধরা, তারপর পা রাখা। ঠিক। এটা কি সেই একই যুক্তিতে যে পায়ের উপর ভিত্তিটা আগে শক্ত করতে হবে? একদম। আপনার পা হলো আপনার ভিত্তি। একটা স্থিতিশীল আর নিরাপদ জায়গায় পা না রেখে যদি হাত বাড়াতে যান, তাহলে আপনার পুরো শরীরের ভার হাতের ওই দুর্বল পেশিগুলোর ওপর পড়বে। তা তো বটেই। কিন্তু আপনি যদি আগে পা রাখার একটা ভালো জায়গা খুঁজে নেন এবং সেখানে শরীরের ওজন স্থাপন করেন, তাহলে আপনার হাত দুটো অনেক বেশি স্বাধীনভাবে পরবর্তী হ্যান্ডহোল্ড খুঁজতে পারবে।
এটা হলো নিচ থেকে ভিত্তি তৈরি করে ওপরে ওঠা, ওপর থেকে ঝুলে পড়া নয়। বেশ, তাহলে উপরে ওঠার ভিত্তিটা বোঝা গেল, কিন্তু নামার সময় কি হবে? উপরে ওঠাটা যদি একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া হয়, তাহলে নামাটা তো অনেকের কাছেই নিয়ন্ত্রিত পতনের মতো মনে হতে পারে, বিশেষ করে ক্লান্ত অবস্থায়। আর এখানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। তাই নাকি? হ্যাঁ, উৎস অনুযায়ী নামার সময় সবসময় দেয়ালের দিকে মুখ করে থাকা উচিত, বাইরের দিকে নয়। কেন? এর কারণ হল এতে ওঠার সময় মতোই শরীরের ভারসাম্য বজায় থাকে এবং নিচের ফুটহোল্ড আর হ্যান্ডহোল্ডগুলো পরিষ্কার দেখা যায়। ও আচ্ছা। বাইরের দিকে মুখ করলে শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র দেয়াল থেকে অনেক দূরে সরে যায়, ভারসাম্য নষ্ট হয় এবং আর পিছলে যাওয়ার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। কিন্তু এটা কি বাস্তবসম্মত? যখন একজন ক্লান্ত বা কিছুটা আতঙ্কিত, তখন তার স্বাভাবিক প্রবৃত্তি তো হবে দ্রুত নিচে নেমে আসা। ধীরে এবং সচেতনভাবে নামার জন্য তো একটা মানসিক স্থিরতা দরকার। উৎস কি এই মানসিক দিকটা নিয়ে কিছু বলে? সরাসরি না বললেও পুরো দর্শনের মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে। ধীরে এবং সচেতনভাবে নামার উপর জোর দেওয়ার মানেই হল আতঙ্ককে প্রশ্রয় না দেওয়া। হুম। প্রতিটি পদক্ষেপ ওঠার মতোই ভেবেচিন্তে ফেলতে হবে, তাড়াহুড়ো করলেই বিপদ। তাই নামাটাকেও আরোহণেরই একটা অংশ হিসেবে দেখতে হবে, শেষটা নয়। আচ্ছা, তাহলে পা দিয়ে ঠেলে ওঠা আর 3 বিন্দুতে ভারসাম্য রাখা, এটা হলো আরোহণের মূল ভিত্তি। কিন্তু সবচেয়ে শক্তিশালী পায়ের পেশিও তো একটা সময় ক্লান্ত হবেই। দেয়ালে ঝুলে থেকে তো আর জিরিয়ে নেওয়ার সুযোগ নেই, নাকি আছে? আছে। আমি দেখছি নোটগুলোতে ঠিক এই ব্যাপারটাই খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, বিশ্রামের শিল্প। হ্যাঁ, এবং এটা শুধু থেমে যাওয়া নয়, এটা একটা সক্রিয় কৌশল। একজন অনভিজ্ঞ আরোহী ক্লান্ত হলে আতঙ্কিত হয়ে পড়েন, আর একজন দক্ষ আরোহী জানেন কিভাবে দেয়ালের মাঝখানেই শক্তি পুনরুদ্ধার করতে হয়। অ্যাক্টিভ রেস্ট? একেই বলে অ্যাক্টিভ রেস্ট। নোটগুলোতে কয়েকটি নির্দিষ্ট কৌশলের কথা বলা আছে, যেমন সোজা বাহু বিশ্রাম বা স্ট্রেট আর্ম রেস্ট। এর পেছনে ধারণাটা কি? বাহু সোজা রাখলে কিভাবে বিশ্রাম হয়? ধারণাটা খুব মজার। যখন আপনি কোনোই ভাঁজ করে কোনো কিছু ধরে ঝোলেন, তখন আপনার বাইসেপ এবং হাতের পেশিগুলো ক্রমাগত কাজ করে। ঠিক। কিন্তু যদি বাহুটা একেবারে সোজা করে কনুইটা লক করে দেন, তখন আপনার শরীরের ভারটা পেশি থেকে সরে গিয়ে কঙ্কাল আর টেন্ডনের ওপর চলে আসে। ও। আপনি তখন মূলত আপনার হাড়ের কাঠামোর ওপর ঝুলে থাকেন, পেশির ওপর নয়। এতে পেশিগুলো কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি বিশ্রাম পায়। তার মানে আপনি আপনার কঙ্কালকে কাজে লাগাচ্ছেন শক্তি বাঁচানোর জন্য। এটা তো দারুণ এক কৌশল। এরপর আছে কোমরের বিশ্রাম বা হিপ রেস্ট। এটা কিভাবে কাজ করে? এটা অনেকটা আমরা যখন লম্বা লাইনে দাঁড়াই তখন যা করি, ঠিক সেরকম। মানে? আমরা শরীরের পুরো ওজন এক পায়ের ওপর সরিয়ে দিই, কোমরটা একপাশে ঠেলে দিয়ে। এতে অন্য পাটা পুরোপুরি আরাম পায়। আরোহণের সময়ও ঠিক তাই। আচ্ছা। একটা ভালো ফুটহোল্ডের ওপর দাঁড়িয়ে শরীরকে একপাশে ঝুঁকিয়ে দিলে একদিকের পেশিগুলো পুরোপুরি বিশ্রাম পায়। এই ছোট ছোট বিরতিগুলোই কিন্তু পার্থক্য গড়ে দেয়। আর সবশেষে ঝাঁকিয়ে নেওয়া বা শেক আউট। একবারে একটি হাত অল্প সময়ের জন্য ঝাঁকিয়ে নেওয়া। আমরা দৌড়ানোর পর যেমন পা ঝাঁকাই, অনেকটা সেরকম। এটা করলে বাহুতে যে জ্বালা পোড়া বা ফোরআর্ম বার্ন হয়, সেটা কমে আসে। ঠিক তাই, হাত ঝাঁকালে রক্ত সঞ্চালন বাড়ে এবং পেশিতে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর হতে সাহায্য করে। এটা কয়েক সেকেন্ডের জন্য করলেও পেশিগুলো সতেজ হয়ে ওঠে। বাহ! যদি আমরা এই কৌশলগুলোকে একটা বড় চিত্রের সাথে সংযুক্ত করি, তাহলে দেখব এগুলো বিচ্ছিন্ন কোনো কৌশল নয়, এগুলো হলো দেয়ালের ওপরে নিজের শরীরকে রিচার্জ করার একটা সিস্টেম। একজন দক্ষ আরোহী পুরো পথটা একবারে পাড়ি দেওয়ার চেষ্টা করেন না। তিনি পথটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেন এবং প্রতিটি ভাগের পর এই মাইক্রো রিকভারি কৌশলগুলো ব্যবহার করেন। তাহলে আমরা যা দেখলাম, ভিত্তি স্থাপন হলো পা দিয়ে, আর সেই ভিত্তিটাকে দীর্ঘস্থায়ী করার উপায় হলো কৌশলগত বিশ্রাম। কিন্তু নোটগুলোর শেষ অংশটা বলছে সবচেয়ে ভালো উপায় হলো এমনভাবে আরোহণ করা যাতে বিশ্রামের প্রয়োজনই কম হয়। ঠিক। এখানে ধীরে এবং মসৃণভাবে আরোহণের কথা বলা হয়েছে। এটা আমার কাছে একটু বিরোধাভাসী মনে হচ্ছে। খেলাধুলায় তো আমরা গতিকেই গুরুত্ব দিই। আর এখানেই আরোহণের দর্শনটা অন্য অনেক খেলাধুলার চেয়ে আলাদা। ঝাঁকুনি দিয়ে বা দ্রুত নড়াচড়া করলে অনিয়ন্ত্রিত গতিতে প্রচুর শক্তি অপচয় হয়।
আচ্ছা। প্রতিটি ঝাঁকুনি পেশিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দ্রুত ক্লান্তি নিয়ে আসে। আমি একবার দেখেছিলাম একজন নতুন ক্লাইম্বার প্রথম 10 ফুট উঠতেই হাঁপিয়ে শেষ। কারণ কারণ তিনি প্রতিটি মুভমেন্টে ঝাঁকুনি দিচ্ছিলেন, যেন দেওয়ালের সাথে যুদ্ধ করছেন। ঠিক তারপরে একজন অভিজ্ঞ আরোহী প্রায় উড়ে চলে গেলেন, যেন মাধ্যাকোচন তার জন্য কাজই করছে না। পার্থক্যটা ছিল ওই মসৃণ গতি আর পরিকল্পনায়। কিন্তু ধীর গতি কি ঝুঁকিপূর্ণ নয়? আমার তো মনে হয় একটা কঠিন জায়গা যত দ্রুত সম্ভব পার করে ফেলা উচিত। বেশিক্ষণ ধরে ঝুলে থাকলে তো শক্তি আরও বেশি খরচ হবে। আপনার কথাটা যৌক্তিক, কিন্তু ধীর মানে এখানে অলসতা নয়। ধীর মানে হল নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত। হুম। উদ্ধৃতিতে পরবর্তী পদক্ষেপগুলো আগে থেকে পরিকল্পনা করার উপর খুব জোর দেওয়া হয়েছে। অর্থাৎ হাত বা পা বাড়ানোর আগে পরবর্তী কয়েকটা পদক্ষেপের একটা মানসিক মানচিত্র তৈরি করে নেওয়া। দাবার চালের মতো? একদম দাবার চালের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপের আগে ভাবতে হয়। যখন আপনার পরিকল্পনা ঠিক থাকে তখন আপনার নড়াচড়া মসৃণ হয়, কারণ সেখানে কোনো দ্বিধা থাকে না। আর মসৃণ নড়াচড়ায় শুধু প্রয়োজনীয় শক্তিই খরচ হয়। তার মানে এটা শারীরিক শক্তির চেয়েও বেশি মানসিক স্থিরতার পরীক্ষা। ঠিক। নোটগুলোতে এই মসৃণ চলাচলের জন্য আরও কিছু নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে, যেমন পা ফেলার সময় বড় বড় পদক্ষেপের বদলে ছোট এবং নিয়ন্ত্রিত পদক্ষেপ নেওয়া। আর একটা বিষয় হলো বারবার পায়ের অবস্থান পরিবর্তন না করে একেবারে সঠিক জায়গায় পা রাখা। হ্যাঁ, এই ছোট ছোট বিষয়গুলোই কি একজন আতঙ্কিত আরোহী আর একজন পরিকল্পিত আরোহীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়? একদম। বারবার পা বদলানো বা হাত রাখার জায়গা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়াটা স্নায়বিক চাপের লক্ষণ। এটা দেখায় যে আপনার পরিকল্পনা নেই এবং আপনি আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত। প্রতিটি অতিরিক্ত নড়াচড়া মানেই শক্তির অপচয়। একজন দক্ষ আরোহীর চলাচল দেখলে মনে হবে যেন প্রতিটি পদক্ষেপ আগে থেকেই নির্ধারিত। সেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অপচয় নেই। আর এই সব কিছুর পেছনে একটা জিনিস কাজ করে, যা ছাড়া কোনো কৌশলই সফল হবে না। সেটা কি? শ্বাস-প্রশ্বাস। ও। এবং এটা সম্ভবত সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উৎসটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, স্থিরভাবে শ্বাস নিন, কঠিন পদক্ষেপ নেওয়ার সময় শ্বাস ছাড়ুন। এটা কেন এত জরুরি? কঠিন পরিস্থিতিতে পড়লে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হল শ্বাস আটকে রাখা, কিন্তু এতে শরীরে উত্তেজনা বাড়ে, পেশিতে অক্সিজেনের ঘাটতি হয়, যা পেশিকে আরও শক্ত করে তোলে এবং কার্যকারিতা কমিয়ে দেয়। এটা তো ভারোত্তোলনের সময়ও বলা হয়, ওজন তোলার সময় শ্বাস ছাড়তে হয়। ঠিক তাই। তার মানে শক্তি প্রয়োগের মুহূর্তে শ্বাস ছাড়াটা শরীরকে শিথিল রাখতে এবং শক্তিকে সঠিকভাবে প্রবাহিত করতে সাহায্য করে। একদম। শ্বাস আটকে রাখলে শরীর শক্ত হয়ে যায়, কিন্তু শ্বাস ছাড়লে শরীর শিথিল থাকে এবং শক্তিকে মসৃণভাবে প্রবাহিত হতে দেয়। নিয়মিত এবং গভীর শ্বাসপ্রশ্বাস পুরো শরীরকে শান্ত রাখে, মস্তিষ্ককে পরিষ্কার রাখে এবং আপনাকে পরিকল্পনা করতে সাহায্য করে। তাই মসৃণ আরোহণের মূল চাবিকাঠি হল মসৃণ শ্বাসপ্রশ্বাস। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম, এই রোডম্যাপ অনুযায়ী মূল ব্যাপারটা কিন্তু শক্তি নিয়ে নয়, বরং শক্তির সঠিক ব্যবহার নিয়ে। এটা অনেকটা কম জ্বালানিতে বেশি পথ পাড়ি দেওয়ার মতো। বাহুর পায়ের ব্যবহার, 3টি সংস্পর্শ বিন্দু বজায় রাখা, কঙ্কালের উপর ভর দিয়ে বিশ্রাম নেওয়া এবং দাবার চালের মতো পরিকল্পনা করে মসৃণভাবে এগিয়ে যাওয়া। সবকিছুই বুদ্ধিমত্তার পরিচায়ক। হ্যাঁ, আমি সম্পূর্ণ একমত। উৎসের প্রধান বার্তা হল ভালো কৌশল আরোহণের অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। এটা দেয়ালের বিরুদ্ধে একটা যুদ্ধ নয়, বরং দেয়ালের সাথে এক ধরনের বোঝাপড়া। দেয়ালের সাথে বোঝাপড়া বা চলাচল যত ভালো এবং দুঃখ হবে, শক্তি তত কম নষ্ট হবে, যা আরোহণকে শুধু নিরাপদই করে না, দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়কও করে তোলে। শেষ পর্যন্ত এটা মন এবং শরীরের এক অদ্ভুত শৃঙ্খলা, যেখানে প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা ও নিয়ন্ত্রণের ফসল। এই বিষয়টি একজনকে ভাবতে বাধ্য করে। দক্ষতা, ভারসাম্য এবং শক্তি সংরক্ষণের জন্য এই যে পরিকল্পিত চলাচলের নীতিশিলা, আরোহণের বাইরে আমাদের জীবনের আর কোথায় এটি প্রয়োগ করা যেতে পারে? ভালো প্রশ্ন। অন্য কোনো শারীরিক চ্যালেঞ্জ
বা এমনকি জটিল কোনো প্রকল্প সামলানোর ক্ষেত্রে একজন আরোহীর মতো করে চিন্তা করা, মানে ভিত্তি শক্ত করা, কৌশলগতভাবে বিরতি নেয়া আর মসৃণ ও পরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যাওয়া, এই দর্শন কি কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমাদের সাহায্য করতে পারে?